নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরগি খেকো মামদো নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটির প্রথম পর্ব। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। ছোট মামার সঙ্গে কোথাও গিয়ে বাড়ি ফেরার সময় রাত্রির হলেই ভূতের পাল্লায় পড়াটা যেন অনিবার্য। তাই সেবার পাশের গায়ে ঝুলন পূর্ণিমার রাসের মেলায় যাবার জন্য ছোট মামা আমাকে খুব সাধাসাধি করলেও বেঁকে দাঁড়ালুম। ছোট মামা আমাকে কলকাতার যাত্রা, সার্কাসের বাঘ সিংহ, প্রফেসর ফুংচুর ম্যাজিক আর নররাক্ষসের আস্ত মুরগি ভক্ষণের অনেক রোমাঞ্চকর গল্প শোনালেন। তবু আমি গো ধরে রইলুম। বললুম, আমি কিছুতেই যাচ্ছি না ছোট মামা, তোমার যদি অত ইচ্ছে তুমি একাই যাও। ফোঁস করে শ্বাস ছেড়ে ছোট মামা বললেন, প্রবলেম কি জানিস পুটু? কথাই বলে একা না বোকা। একা হলেই মানুষ কেন যেন বোকা বনে যায়। কিন্তু তুই কেন যেতে চাচ্ছিস না? খুলে বল তো শুনি। অগত্যা বললুম, আমার ভয় করে। ভয়? কিসের ভয়? ভূতের। ছোট মামা খুব অবাক হওয়ার ভঙ্গিতে বললেন, তুই কি বলছিস পুটু? ভূতকে তুই ভয় পাস? তুই এত বোকা তা তো জানতুম না। ছ্যা ছ্যা, ভূতকে তুই ভয় পাবি কি? ভূতই তো তোকে ভয় পাবে। ওরে বোকা, ভূতেরা মানুষকে ভয় পায় বলেই তো নিরিবিলি জায়গায় লুকিয়ে থাকে। তুই কি ভেবে দেখেছিস কেন ভূতেরা পারতপক্ষে দিনের বেলা বেরোয় না? বেরুলেই যে মানুষের সামনে পড়ে যাবে, তাই ওরা রাতে বিরেতে বেরোয়। হ্যাঁ, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা। তার মানে দুপুরবেলায় ভূতেরা টুপটুপ করে ঢিল ছোড়ে বটে, কিন্তু সামনে আসে না। গাছপালার আড়াল থেকেই ঢিলগুলো ছোড়ে। তাহলে ভেবে দেখ। ছোট মামার কথার উপর বলে দিলুম, ও তুমি যতই বলো, আমি যাচ্ছি না। হঠাৎ ছোট মামা উঠে দাঁড়ালেন। বললেন, ঠিক আছে, আয় আমরা মোনাদের বাড়ি যাই। এতে অবশ্যই আপত্তি করলাম না। ছোট মামার মোনাদা হলো মোনা ওঝা। কেউ কেউ তাকে মোনা বুজরুকও বলে। সে থাকে আমাদের গায়ের শেষ দিকটায় গঙ্গার ধারে পুরনো শিব মন্দিরের কাছে। মাথায় সাধু বাবাদের মতো চূড়ো বাঁধা জটা, মুখ ভর্তি গোঁফদাড়ি, কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, বাঁ হাতের কবজিতে একটা তামার বালাও দেখেছি। সব সময় গাঁজা ভাঙের নেশায় তার চোখ দুটো টকটকে লাল হয়ে থাকে। কিন্তু চেহারা যতই ভয় জাগানো হোক, স্বভাবে অমায়িক আর হাসি খুশি মানুষ মোনা। ওপর পাটির দুটো দাঁত নেই বলেই যেন তার হাসি দেখলে হাসি পায়। মোনা ওঝা থাকে মন্দিরের পিছনে একটা ভাঙাচোরা ঘরে। সেখানে একটা প্রকাণ্ড বটগাছ আছে। নিরিবিলি শুনশান জায়গা। নেহাত সময়টা বিকেল। তা না হলে ছোট মামার সঙ্গে এমন জায়গায় কিছুতেই আসতুম না। ছোট মামা ডাকলেন, মোনাদা আছো নাকি? ও মোনাদা। মোনা ওঝা বটগাছের দিক থেকে সাড়া দিল। কে ডাকে গো এমন অবেলায়? ছোট মামা মুখে রহস্য ফুটিয়ে আমার দিকে তাকিয়ে চাপা স্বরে বললেন, গোপনে তন্ত্র সাধনা করছে, বুঝলি পুটু? ওকে এ সময় ডিস্টার্ব করাটা রিস্কি। কিন্তু তখনই বটগাছের আড়াল থেকে মোনা ওঝা বেরুলো। তার হাতে একটা মরার খুলি দেখে এবার বুকটা ধড়াস করে উঠল। ছোট মামা কাঁচুমাচু মুখে বললেন, কিছু মনে করো না মোনাদা, এই পুটুটার জন্য তোমার কাছে আসতে হলো। মোনা ওঝা আমার দিকে লাল চোখে তাকিয়েই ফিক করে হাসলো। অমনি আমার ভয়টা কেটে গেল। ওপর পাটির দুটো দাঁত না থাকায় তার হাসিটা সত্যিই হাসিয়ে ছাড়ে। ছোট মামা আমাকে ইশারায় হাসতে বারণ করলে কি হবে? মোনা ওঝা বলল, ব্যাস ব্যাস, পুটুবাবুর ওপর যে পেতনিটার নজর লেগেছিল সে পালিয়ে গেল। ওই দেখো যাচ্ছে। সে মরার খুলিশুদ্ধ হাতটা তুলে দূরে স্কুল বাড়ির দিকটা দেখালো। পেতনিটা থাকে স্কুলের পেছনে ওই তাল গাছের ডগায়। দেখো তালপাতাগুলো কেমন নড়ছে, দেখতে পাচ্ছ তো? আমি তেমন কিছু দেখতে পেলুম না, কিন্তু ছোট মামা দেখে নিয়ে বললেন, হ্যাঁ নড়ছে বটে, তবে মোনাদা এর একটা স্থায়ী প্রতিকার করো। পেতনিটার নজর লাগার জন্য পুটু রাতে বিরেতে বড্ড ভয় পায়। মোনা ওঝা বলল, 1 টাকা দক্ষিণে লাগবে ছোটবাবু।
পকেট থেকে 1টা টাকা বের করে ছোট মামা বললেন, এই নাও। কিন্তু মোনাদা, একেবারে স্থায়ী প্রতিকার চাই। পুটু যেন আর রাত বিরেতে আমার সঙ্গে বেরিয়ে একটু ভয় না পায়। টাকাটা নিয়ে চুরো বাঁধা জটার ভেতর গুজে মোনা ওঝা বলল, তাহলে বরঞ্চ তুমি এই মন্তরটা শিখে নাও ছোটবাবু। ও ছোট ছেলে, ঠিক মতো মন্তরটা বলতে না পারলেই কেলেঙ্কারি। নাও মুখস্থ করো। ভূত পেতনি ভূতুম, দেখাং যদি পেতুম, ধরেং ধরেং খেতুম। ছোট মামা মন্ত্রটা আওড়ালেন। বার কতক ট্রেনিংয়ের পর মোনা ওঝা বলল, ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার যেখানে ইচ্ছে যত রাত্রির হোক ঘোরো পুটুবাবু। নির্ভয়ে যাও মামাবাবুর সঙ্গে, যেখানে খুশি যখন খুশি। সন্ধে কি নিশুতি, শ্মশান কি মশান, বনবাদার কি পাহাড় পর্বত, মাঠ কি ঘাট, নদী কি বিল, কাহা কাহা মুল্লুক বুক ফুলিয়ে ঘোরো। শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমার দিন বৃষ্টি বাদলা হাওয়াই নাকি নিয়ম। এবারকার দিনটি সন্ধ্যা অবধি তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। আকাশ ছিল সাফ সুতরো ঝকঝকে নীল, তাই রাসের মেলায় ভিড় জমেছিল বড্ড বেশি। কলকাতার যাত্রা শেষ হতে রাত 9টা বেজে গেল। আকাশে তখন ঝলমলে নিখুঁত গোল চাঁদ। আমরা ঢুকলাম নররাক্ষসের তাঁবুতে জ্যান্ত মুরগি ভক্ষণ দেখতে, কারণ সার্কাস আর ম্যাজিক দুই তাঁবুতেই নাইট শো এর টিকিট কাটার কিউটা বেজায় লম্বা। কিন্তু ভয়ঙ্কর চেহারার নররাক্ষস যেই হাও মাও খাও বিকট বিকট গর্জন করে মুরগির খাঁচা খুলতে গেছে, অমনি কর কর করাত করে বাজ পড়ার শব্দ কানে তালা ধরিয়ে দিল। নররাক্ষস আচমকা হক চকিয়ে গিয়েছিল হয়তো, তা না হলে ওর হাতছাড়া হয়ে মুরগিটা দর্শকের ভিড়ে এসে পড়বে কেন? তারপর শুরু হয়ে গেল একটা হই হট্টগোল। লোকের গায়ের ওপর জ্যান্ত মুরগি পড়াটা খুব অস্বস্তিকর ব্যাপার। সেই সঙ্গে তাঁবুটাও দমকা বাতাস আর বৃষ্টির দাপটে প্রায় ছিঁড়ে পড়ার অবস্থা। সবাই প্রাণ এবং মাথা বাঁচাতে তাঁবু পর্দা ফাঁই করে বেরোতে থাকলো। আবার বাজ পড়ার শব্দ এবং চোখ ধাঁধানো আলো। ছোট মামাকে জড়িয়ে ধরেছিলাম ভাগ্যিস, নইলে এই স্থুলু স্থুলুর ভেতর যে তার আর পাত্তা পাওয়া যেত না সেটা আমি ভালোই জানি। টের পেলুম ছোট মামার সামনে কোনো জিনিসে ঢু দেওয়ার পর সেখানটা ফাঁক হলো, তখন বেরিয়ে পড়লেন। আমি তার প্যান্টের বেল্ট আঁকড়ে ধরে বাইরে চলে গেলুম। ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে মেলাতে আলোগুলো দুলছিল। হঠাৎ একসঙ্গে সবগুলো নিভে গেল। গত গাজনের মেলাতেও এমনটি হয়েছিল। কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে সে এক সাংঘাতিক অবস্থা। এখন ঝুলন পূর্ণিমার রাতের ঝলমলে মেলাকে ভণ্ডুল করে দিল তেমনই একটু দুর্যোগ। প্রাকৃতিক বিদ্যুতের ঝিলিকে চারদিকে মানুষজনকে ছুটোছুটি করে বেড়াতে দেখলুম। ছোট মামা বললেন, ট্রান্সফরমাতে বাজ পড়েছে মনে হচ্ছে, চল পুটু, আমরা বরং গায়ের ভেতরে কোনো বাড়িতে আশ্রয় নিই, বড্ড বেশি ভিজে যাচ্ছি। এখানেই শেষ হলো গল্পটির প্রথম পর্ব। গল্পটির প্রথম পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসতে চলেছে গল্পটির দ্বিতীয় পর্ব।